যে কোনো একটা তুই নাম্বার বলতে পারিস 1 2 3 4 5 6 7 এরকম একটা নাম্বার দিত। এই নাম্বারটাকে আমরা পড়বো কিভাবে? কি করবো এটাকে? এটা ইউনিট, এটা টেন্থ, এটা 100, এটা 1000, এটা 10,000, এটা lakhs, আর এটা 10 lakhs। তাই তো? এইভাবে আমরা যাই। ফার্স্ট এটা হচ্ছে ইউনিট, তারপর হচ্ছে টেন্থ, তারপর হচ্ছে 100, তারপর 1000, তারপর 10,000, তারপর lakhs, 10 lakhs, crore, 10 crore। এবার ইউনিট মানে কি? আমি যদি এই নাম্বারটাকে লিখি, এই নাম্বারটা কি লিখবো? ফার্স্ট প্লাস দিয়ে লিখি 7। ইউনিট পজিশনে 7 এর ভ্যালু 7ই হয়। 10 পজিশনে 6 মানে কত? 6 into 10। অ্যাকচুয়ালি টোটাল এতদূর পর্যন্ত নাম্বারটা তো 67। তাহলে 10th পজিশন মানে 10th পজিশনে যে ডিজিটটা আছে তার ভ্যালু হচ্ছে তার ডিজিট ইনটু 10। তারপর কি হবে? বল। 5 into 100, 5 into 100, then 4 into 1000, then 3 into 10,000, then 2 into 1 lakhs, 3, 4, 5, then 1 into 10 lakhs, 1, 2, 3, 4, 5। এটাকে আর কি করে ইনটু, এবার এখানে কটা জিরো আছে? 6টা। তাহলে 1 into 10 to the power 6, 2 into 10 to the power 5, 3 into 10 to the power 4, 4 into 10 cube, plus 5 into 10 square, plus 6 into 10, plus 7 into কি লিখবো? 10 to the power 0 লিখতে পারি না? 1। পরে কথা বলছি, এই বুবুকে খেতে খাইয়ে দিচ্ছি, ক্লাস হচ্ছে স্যারের অঙ্ক। নেক্সট আমরা শিখবো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার আরেকটা সেটা হচ্ছে কাউন্টিং নাম্বার। ঠিক আছে, কারণ ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার কি? যেগুলো আমাদের কাউন্টিং এর জন্য লাগে। আমরা তো ইনিশিয়ালি কাউন্ট করতে হয়, এখানে কটা ছবি আছে, তাহলে আমার কোন কোন নাম্বার লাগবে? 1 থেকে স্টার্ট করতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে এরকম একটা সেট, এটাকে আমরা এরকম লিখি 1 2 5 ডট 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 আপ টু ইনফিনিটি। ঠিক আছে, বোঝা গেল? এখানে একটা রুল পড়া হয় যে ইফ n is a natural number
then n plus 1 is also a natural number. If number. If n is a natural number, The number then n plus 1 or that n plus 1. then n plus 1 is also a natural number. নিশ্চয় মানেটা কি? যেমন ধর তোর কাছে কি 2 একটা ন্যাচারাল নাম্বার, তাহলে 2 plus 1 is a natural number. তাহলে 3 একটা ন্যাচারাল নাম্বার, then 3 plus 1 is a natural number. এইভাবেই তো ন্যাচারাল নাম্বার যায়। তাহলে n যদি কোনো ন্যাচারাল নাম্বার হয় তার সঙ্গে এক যোগ করলে আচ্ছা শ্রেয়া অনেক তো ক্যামেরা নেই তো, ক্যামেরা তো অন নেই, ক্যামেরা অফ তো। জিজ্ঞেস করে নেবেন কোন সেটা কোনো কোয়ারি থাকে ওদেরকে একবার বলুন, আমি তো বলে দিয়েছি তবে আপনি একবার বলুন। ঠিক আছে, অনলাইন থেকে আছিস তাহলে কোনো প্রত্যেককে পাচ্ছিস, ওইটা কি চালাবো? ক্লিয়ার আছে? কোনো ডাউট আছে? অনলাইন স্টুডেন্টস কোনো ডাউট আছে এ পর্যন্ত? না স্যার। ওকে, তাহলে if n is a তোরা চুপ করে বসে আছিস কেন? তোরা যদি বুঝতে পারিস না পারিস বলবি, স্যারকে জানাবি, বুঝতে পেরেছিস শ্রেয়া আর অনির্বাণ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলবো স্যার, অবশ্যই। আচ্ছা, if n is a natural number then n plus 1 is a natural number. আমরা লাস্ট এটা লিখেছি, এটা মিনিং হচ্ছে যদি আমি ধরে নিই 2 একটা ন্যাচারাল নাম্বার, তাহলে 2 plus 1 3 একটা ন্যাচারাল নাম্বার, আবার 3 একটা ন্যাচারাল নাম্বার মানে 3 plus 1 4 একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এইভাবে চলতে থাকলে কি হবে, ন্যাচারাল নাম্বার ইনফাইনাইট হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। যদি আমি বলি 1 crore is a natural number, then 1 crore plus 1 crore 1, it's also a natural number. Clear? তো এবার ন্যাচারাল নাম্বার শেখার পর আমরা কি শিখলাম? হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারের মধ্যে আমরা কি কি থাকবে? ন্যাচারাল নাম্বার প্লাস 0, that means 0 1 2 3 4 5 6 7 dot dot dot. That is all natural number and 0 together called a whole number. Clear? শুধু ন্যাচারাল নাম্বারের সেটে একটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড হবে, সেই এলিমেন্টটা হলো 0। ক্লিয়ার? Yes, sir. নেক্সট হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার এগুলো কি কি আমরা এখানে লিখবো? ইন্টিজার্স, 0, এদিকে -1 দেন +1, -2 +2, -3 +3 and so on. তাহলে এ নেগেটিভেও ইনফিনিটি পর্যন্ত যাবে, পজিটিভেও ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, সো দিস আর ইন্টিজার্স। নেক্সট হচ্ছে নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজারকে আমরা এমনিতে এনি জি এ টি আই ভি লিখতে পারি, আর -v দিয়েও আমরা নেগেটিভকে ডিনোট করি। নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার হচ্ছে -1 -2 -3
-4 এরকম ভাবে আমরা যদি লিখতে থাকি তাহলে নেগেটিভ ইন্টিজার। এইটা -v এটা হচ্ছে নেগেটিভের সিম্বল। হয়তো যেখানে NEGATIV নেগেটিভ টোটাল স্পেলিং, আদারওয়াইজ -v হচ্ছে নেগেটিভ আর +v হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? এরপর যদি আমরা একটু দেখি যে নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার এটা আমরা কাকে বলবো? নন নেগেটিভ ইন্টিজার যে নেগেটিভ নয়। তাহলে যে নেগেটিভ নয় সে কে? জিরো থেকে স্টার্ট, বিকজ জিরো নেগেটিভও নয় পজিটিভও নয়। ঠিক আছে, তাহলে আমি যদি নন নেগেটিভ বলি আমি শুধু নেগেটিভটাকে বাদ দিচ্ছি। ঠিক আছে, তাহলে জিরো নেগেটিভ নয়, তাহলে জিরোকে আমি বাদ দিতে পারি না। তাহলে 0 1 2 3 ডট ডট ডট। স্যার নন নেগেটিভ মানে তো পজিটিভই হচ্ছে তাই না? নন নেগেটিভ মানে পজিটিভ নয়। এবার নন নেগেটিভ মানে পজিটিভ একটা মানে বলতে পারি জিরোর ক্ষেত্রে নয়, কারণ জিরো নন নেগেটিভ মানে কি সোজা কথায় নেগেটিভ নয়। তাই তো বাংলা বললে কি হয়? নন নেগেটিভ মানে নেগেটিভ নয়। হ্যাঁ নেগেটিভ না, পজিটিভ। নেগেটিভ না মানে কি পজিটিভ? আমি এইটাই ধরে চলবো, নেগেটিভ নয়। এবার নেগেটিভ নয় মানে যারা পজিটিভ তারা হবে, তাহলে 1 2 3 4 হবে। এবার হ্যাঁ যে পজিটিভও নয় নেগেটিভও নয় সেও তো তাহলে কার মধ্যে আসবে? আমি আমার এখানে যে আমি ইন্টিজারটাকে আর কি বলছি, আমি এখান থেকে লিখছি -4 -3 -2 -1 0 1 2 3 4 দুদিকেই আছে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার এটা ক্লিয়ার। এটাকে ডিভাইড করছি, এটা হচ্ছে নেগেটিভ -4 -3 -2 -1 নেগেটিভ। এটাকে আমি ডিভাইড করছি, এটাকে বলছি পজিটিভ। ক্লিয়ার? জিরো হচ্ছে নিদার নেগেটিভ নট পজিটিভ, এর কোনো সাইন নেই। ক্লিয়ার? মানে হ্যাঁ ও মানে জিরোটা যেহেতু মাইনাস তো হয় না প্লাস তো হয় না সেহেতু ওটা নন নেগেটিভ। আমি নন নেগেটিভ মানে যে নেগেটিভ নয়, তাহলে যে নেগেটিভ সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে নন নেগেটিভের মধ্যে কোনটা পড়বে? এটা পড়বে তো। হ্যাঁ এই জন্য নন নেগেটিভ জিরো থেকে শুরু হয়। এবার আমি যদি বলি নন পজিটিভ, সেও জিরো আর নেগেটিভ নাম্বার, তা আমি লিখে দিচ্ছি এখানে নেই নন পজিটিভ ইন্টিজার। নন পজিটিভ ইন্টিজার তাহলে কোথা থেকে শুরু হবে? মাইনাস ডট 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 দিচ্ছি -4 -3 -2 -1 এক মিনিট। হ্যাঁ এইটা হচ্ছে নন পজিটিভ। কি বলছিলি বল? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 পর্যন্ত। হ্যাঁ ক্লিয়ার? নন নেগেটিভ নন পজিটিভ ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। এবার কোশ্চেন হচ্ছে যে এই ধরনের নাম্বার গুলো আমাদের কাছে এলো কোথা থেকে? আচ্ছা ফার্স্টে আমরা ন্যাচারাল নাম্বারকে কি বলেছি? কাউন্টিং নাম্বার। মানে যখন আমরা এনসিয়েন্ট টাইমে ছিলাম তখন আমাকে কাউন্ট করার জন্য নাম্বার গুলো লাগতো। তুই আমি বললাম একটা গাছে কটা ফল আছে, কি আমাদের সোসাইটিতে কটা লোক আছে, কাউন্ট করার জন্য নাম্বার গুলো লাগতো। তো বলতো ন্যাচারাল নাম্বার ক্রিয়েট হলো। তারপর আমরা একটা জিনিস জানি যে তখনকার দিনে যখন আমাদের সোসাইটি ডেভেলপ করছিল তখন লোকের কাছে টাকা ছিল না, তারা জিনিস এক্সচেঞ্জ করতো। ইকোনমিতে তাকে কি বলতো? বাটার সিস্টেম। ঠিক আছে, জিনিস এক্সচেঞ্জ করতো।
সে তখন এক্সচেঞ্জ করতে শিখলো, তখন আমি যখন বললাম যে অলরেডি কাউন্টিং নাম্বার শিখেছি, ঠিক আছে, আমি তোকে বললাম তোকে আমি 3 ঝুড়ি ধান দিলাম, তুই আমার 3 ঝুড়ি গম দিয়ে দিস, ঠিক আছে, 3, 4 এরকম নাম্বার শিখলাম, তুই আমাকে দিয়ে দিলি, আমি তোকে দিয়ে দিলাম, ইটস এ ব্যালেন্স ট্রানজাকশন। তাহলে তখন কি শিখলো যে 0 বলে একটা নাম্বার থাকতে হবে, তাই তো? তাহলে ন্যাচারাল নাম্বারের পর আমাদের এখানে কি হলো, হোল নাম্বার। ক্লিয়ার, বোঝা যাচ্ছে অনলাইন? হ্যাঁ স্যার। ন্যাচারাল নাম্বারের পর হোল নাম্বার এতো। তারপর এরকম তো সিচুয়েশন হতে পারে, তুই বললি আমার কাছে 3 ঝুড়ি গম চেনে তোমায় দিয়ে দিচ্ছি, আমি বললাম আমার কাছে যখন দেওয়ার মতো কিছু নেই, তোকে আমি করে দেবো। তুই দেখলি আমার তো এটা এক্সট্রা, আমার দুদিকে নষ্ট, আমি ওটা দিয়ে দিল, পরে দিলে দিল, না দিলে না দিল, সেটা পরে পাওয়া যাবে। তখন মানুষ কি বুঝতেছিল, যদি 3 বলে একটা নাম্বার থাকে, তাহলে -3 বলেও কোনো নাম্বারকে থাকতে হবে, ঠিক আছে? তখন আমরা কি শিখলাম, ইন্টিজার শিখলাম। এরপরে আরো ডিলিং জটিল হতে লাগলো। তুই বললি যে আপনার কাছে 3 ঝুড়ি তো গম আছেই, আরো কিছু এক্সট্রা গম আছে, আমি দিয়ে দেবো, আমার কাছে লাগবে না। তাহলে 3 আর 4 এর মাঝখানেও নাম্বার আছে, 3 ঝুড়ি গম হয়ে 4 ঝুড়ি হচ্ছে না, তো কিছু এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে 3 আর 4 এর মধ্যে নাম্বার আছে। তাহলে 3 আর 4 এর মধ্যে যে নাম্বার গুলো, সেগুলোকে এরপরে আমরা শিখবো, সেগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার। ধর নেক্সট আমরা কি শিখছি, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আমরা কি বলি, those number which can be expressed in the form of P by Q is called a rational number. Where Q is not equal to 0 and P and Q are prime to each other. Well, এখানে তারপর আমরা মানেটা বুঝবো। আমি পুরো এক্সপ্লেন করছি। and Q, P and Q prime to each other. এবার এটা আমরা এক্সপ্লেন করবো। এক্সপ্লেন করবো কিভাবে? আমি বলেছিলাম যে আমরা জানতে বুঝতে পারলাম যে 3 আর 4 এর মধ্যেও নাম্বার আছে। এবার 3 আর 4 এর মধ্যে যে নাম্বারটা, সেই নাম্বারটা 3.1 হতে পারত, ঠিক আছে, 3.2 হতে পারত, এরকম হতে পারত। তাহলে 3.1 কে আমি কি লিখবো, 31/10, আর 3.2 কে কি লিখবো, 32/10, তাই তো? তাহলে they can be expressed in the form of P by Q. 3, 4 এর মধ্যে যে নাম্বার আছে সেগুলো কি লেখা হবে, 31/10, 32/10, 4, 5 এর মধ্যে হলে কি হবে, 41/10, 47/10, এরকম লেখা হবে। তাহলে বোঝা গেল they are in the form of P by Q, যেখানে Q 0 হতে পারে না। আমাদের কি বলা হচ্ছে, বা Q is not equal to 0। ম্যাথসে কি বলা হয়, 0 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়। 0 দিয়ে ডিভাইড করলে, ঠিক আছে, 0 দিয়ে আমরা 10 90 কে কি বলতাম, আনডিফাইন্ড বলতাম না। কেন হতো, sin 90 বাই cos 90, cos 90 0 হতে বলি না, আনডিফাইন্ড হতো, ঠিক আছে। 0 দিয়ে ডিভিশনকে আমরা আনডিফাইন্ড বলি, তার কোনো ডেফিনেশনই নেই,
ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমরা চাইলে দেখতেও পারি কেন কোনো ডেফিনেশন নেই। ধর আমি এরকম লিখলাম 1 into 0 equal to 0, তাহলে এই জিরোটা যদি এদিকে যায় তাহলে কি হবে? 1 equal to 0 by 0, 2 into 0 equal to 0, 2 equal to 0 by 0, তাহলে 0 by 0 কোনো প্রপার ডেফিনিশন আছে? আমি লিখতে পারি 1000 into 0 equal to 0, দেখো 1000 equal to 0 by 0, তাহলে 0 by 0 আমাদের কাছে কোনো ডেফিনিশনই নেই। তাই জন্য ডিভিশন বাই 0 হচ্ছে আনডিফাইন্ড। আরো আমরা দেখতে গেলে আরো দেখতে পারি যে ম্যাথসে যেমন আমরা ডিভিশনকে একটা ভ্যালিড অপারেশন ধরে নিই, যদি আমি সত্যি ডিভিশন বাই 0 করি তাহলে ম্যাথস বলে কিছু থাকবে না। 1 equal to 2 প্রুফ হয়ে যাবে, 2 equal to 3 প্রুফ হয়ে যাবে। তাহলে আমি যদি একটু সিম্পলি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা এতটুকু মনে রাখবো কিউ ইজ নট ইকুয়াল টু 0, মানে ডিভিশন বাই 0 হয় না। তারপরের লাইনটা আমি বলছি, আমি ধর এরকম বললাম x একটা কোয়ান্টিটি যে y এর ইকুয়াল, ম্যাথস এরকম হতে পারে, তো এটা লেখার দরকার নেই। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আমি যদি 0 দিয়ে ডিভিশনকে ধরে নিই যে ম্যাথস এটাকে ভ্যালিড অপারেশন মেনে নেবে, তাহলে ম্যাথস কোথায় গিয়ে দাঁড়াবে? আমি ধরলাম x একটা কোয়ান্টিটি যেটা y এর সমান হতে পারে ম্যাথসে, আমি দুই সাইডে কি করলাম স্কোয়ার করে দিলাম, তাহলে কি হবে? x স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার, এটাও ম্যাথসে ভ্যালিড। এরপর আমি কি করবো যে আমি বোথ সাইডকে y দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? x ইন্টু y xy, y ইন্টু y y স্কোয়ার হবে। তাহলে x যদি y এর ইকুয়াল হয় এই দুটোর ট্রু রেজাল্ট। এবার আমি লিখছি x স্কোয়ার ইকুয়াল টু y স্কোয়ার এন্ড y স্কোয়ার ইকুয়াল টু xy, দুটো রেজাল্ট আমি লিখে দিলাম, দিয়ে দিলাম তো। এবার আমি যদি মাইনাস করি এদিকে কি পাবো? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এদিকে কি পাবো বল? Y square minus x square. তাহলে এটা ম্যাথসে ভ্যালিড। এবার x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের ফর্মুলা কি? x প্লাস y ইন্টু x মাইনাস y। এবার এখান থেকে আমি y কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি করে থাকবে? y মাইনাস x, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y। আমি যদি মাইনাস y কমন নিতাম তাহলে এটা কি হয়ে যেত? x মাইনাস y। এবার x মাইনাস y বোথ সাইড থেকে কাটতে পারি তো, তাহলে আমার কি হলো? x ইকুয়াল টু x প্লাস y ইকুয়াল টু মাইনাস y। আমি ধরে নিচ্ছি মাইনাস y, তাহলে আমি ধরে নিয়েছি x একটা কোয়ান্টিটি যে y এর সমান। যদি দুজনের ভ্যালু এক হতো তাহলে এই দিকের ভ্যালু কত হতো? 2, এই দিকের ভ্যালু কত হতো? মাইনাস 1। কোনো ল্যাবরেটরি ভুল নেই, কিন্তু আমার প্রুফ হচ্ছে 2 ইকুয়াল টু মাইনাস 1। কেন এটা হয়ে গেল? যদি 2 ইকুয়াল টু মাইনাস 1 প্রুফ হয়, ম্যাথমেটিক্স বলে কিছু থাকবে? আমি তোকে 2 টাকা দিলাম, তুই আবার বললি মাইনাস 1 টাকা তোমার থেকে পাই, মানে তোমাকে আরো 1 টাকা দিতে হবে। কোনো মিনিং হবে জিনিসটা? হলো না। কেন হলো না? বলছে যে আমি যে x মাইনাস y কে বোথ সাইড থেকে কেটে দিলাম, তার মানে কি x মাইনাস y দিয়ে তো বোথ সাইড কে ডিভাইড করলাম। তাহলে x যদি y এর ইকুয়াল হয় তাহলে x মাইনাস y এর ভ্যালু কত? 0। তাহলে আমি x মাইনাস y কে বোথ সাইড থেকে কেটে দিলাম, মানে কি x মাইনাস y এর ভ্যালু তো 0, তাহলে 0 নিয়ে বোথ সাইড কে ডিভাইড করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 নিয়ে বোথ সাইড কে ডিভাইড ডিভিশনকে যদি আমি ভ্যালিড অপারেশন ধরে নিই তাহলে আমাদের কাছে ম্যাথস নাম্বার বলে কিছু থাকবে না। ক্লিয়ার? এই জন্য ম্যাথসে কোনোদিন 0 দিয়ে ডিভিশনকে অ্যালাউ করা হয় না, বলে দেওয়া হয় যে আমার কাছে কোনো ডেফিনেশন নেই। কি হতে পারে কি না হতে পারে আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো ডেফিনেশন নেই। অনলাইন ক্লিয়ার সবার? ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে আমরা এটা লিখেছিলাম which can be expressed in the form of p by q, or q is not equal to 0 is called a rational number। আর আরেকটা লাইন লিখেছিলাম where p and q are prime to each other, লিখেছিলাম তো। তাহলে তার মানে হচ্ছে এই যে আমার কাছে 31/10 এলো, এদেরকে এটা হচ্ছে রেশনাল ফর্ম, কিন্তু 32/10 এর রেশনাল ফর্ম নয়। কেন নয়? কারণ এটাকে 2 দিয়ে কাটা যায়, 16/5। ঠিক আছে, প্রাইম টু ইচ আদারের মানে হচ্ছে পি আর কিউ এর পি আর কিউ, এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না।
তবে আমরা সেটাকে রেশনাল ফর্ম বলবো। ঠিক আছে, রেশনাল নাম্বার। যদি কাটা না যায় তাহলে হ্যাঁ, PRQ আর ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, আর সিম্পল করা সম্ভব নয়, তখন আমরা একে বলবো যে PRQ আর প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এবার হচ্ছে দেখ, ফার্স্ট যদি এবার আমরা শুরু থেকে লিখতে চাই, অল ইন ফার্স্ট কি ছিল ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার এই সিম্বলটাকে আমরা বলি ইজ কন্টেন্ট ইন। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার ইজ কন্টেন্ট ইন হোল নাম্বার, কারণ ন্যাচারাল হোল নাম্বারের টেক্সটে জিরো আছে, সবকটা ন্যাচারাল নাম্বার হোল নাম্বারের মধ্যে আছে। ন্যাচারাল নাম্বার ইজ কন্টেন্ট ইন হোল নাম্বার মানে কি, এই সাইডে ছোট সেটটা আছে আর ওপেন সাইডে বড় সেটটা আছে। এই সিম্বলটাকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার ইজ কন্টেন্ট ইন মানে ন্যাচারাল নাম্বার হোল নাম্বার, কন্টেন্ট ইন মানে কি ন্যাচারাল নাম্বার হোল নাম্বারের মধ্যে আছে, হোল নাম্বার ইন্টিজারের মধ্যে আছে। ক্লিয়ার, ইন্টিজারকে অনেক সময় জেড দিয়েও ডিনোট করা হয়। আর ইন্টিজার কার মধ্যে আছে, রেশনাল নাম্বারের মধ্যে আছে। রেশনাল নাম্বারকে কিউ দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার, রেশনাল নাম্বারকে কিউ দিয়ে ডিনোট করা হয়। এবার তুই বললি রেশনাল নাম্বার তো আমরা ডেসিমেলকেই বুঝি, তাহলে সবকটা ইন্টিজার কি রেশনাল নাম্বার? তুই একটা ইন্টিজার বললি 5 equal to I can write 5/1. সিম্পলিফাই করা যায় না, q is not equal to 0, তাহলে প্রত্যেকটা ইন্টিজারকে কি লেখা যায়, that integer by 1, তাহলে প্রত্যেক ইন্টিজার হচ্ছে রেশনাল নাম্বার as well as দুটো ইন্টিজারের মাঝখানে যে নাম্বার আছে সেও হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে ইন্টিজার is contained in the set of rational numbers is contained in the set of real number। তারপর বলতে যে তাহলে রেশনাল নাম্বার যদি আমি শিখে গেলাম, p/q ফর্ম শিখে গেলাম, তাহলে আমার শেখা বাকি রইল। ঠিক আছে, এবার এই যে এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছি যে ফার্স্টে কি শিখলাম ন্যাচারাল নাম্বার, তারপর হোল নাম্বার, তারপর ইন্টিজার, তারপর রেশনাল। এইগুলো হচ্ছে না হিন্দু অ্যারাবিক ম্যাথামেটিক্স। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি এশিয়াতে এইসব কাজগুলো ম্যাথামেটিক্স এর হয়েছিল, হিন্দু অ্যারাবিক। এরপর তোরা জানিস যে বেশিরভাগ জিওমেট্রির কাজটা কোথায় হতো বলতো, ম্যাথামেটিক্স জিওমেট্রি নিয়ে তো কাজ হয়েছে, জিওমেট্রিক কাজগুলো কোথায় হয়েছে বেশিরভাগ ইউরোপে হয়েছে। দেখি গ্রিক ছিল, আমরা জিওমেট্রিক জনক বলি, তো এই জিওমেট্রিক কাজগুলো কিন্তু আমাদের ইউরোপের দিকে হচ্ছে, ইউরোপ গ্রিক এইসব জায়গায়। এবার ওরা একটা জিনিস দেখালো, দেখ বলছি যে নাম্বার লাইন ড্র করলো, এখানে 0 আছে, এখানে 1 আছে। ঠিক আছে, এবার 1 যদি এই লেন্থটা হয়, ওরা এখানে একটা 1 ড্র করলো। ঠিক আছে, তাহলে এইটা 1, এইটা 1 তো, তারপর এইটা ড্র করলো, তাহলে কি হলো, হাইপোটেনাস ড্র করলো, অতিভুজ ড্র করলো। তাহলে এই পাইথাগোরাস কি হলো না, অতিভুজের লেন্থ কত, 1 স্কয়ার p স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে অতিভুজের লেন্থ কত হলো, √2। ঠিক আছে, তখন এটা কি বললো যে √2, এই তাহলে কম্পাসকে আমি এখানে বসিয়ে যদি এটা কেটে নিই, তাহলে আমি √2 লেন্থ পেলাম। এবার কম্পাসকে এখানে বসিয়ে আমি এরকম কেটে নিলাম, তাহলে এইখান থেকে এতটা আমার √2 হলো। এবারে প্রপারলি লেখার কথা চেষ্টা করলো যে √2 কি হচ্ছে, তো মোটামুটি দেখা গেল অ্যাপ্রক্সিমেটলি 1.4 হচ্ছে, আরো প্রপার করে রাখা গেলে 1.41 হচ্ছে, 1.412 হচ্ছে, কিন্তু √2 এক্সাক্ট কোনো জায়গায় মিট করছে না। ঠিক আছে, তাহলে এই যে নাম্বার গুলো
যেগুলো কোনো শেষই হচ্ছে না, আমরা ডিভাইড করে দিলে ডিভাইড হতেই থাকবে, এগুলোকে আমি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস, শেষ হলে তো পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করবো, না শেষ হলে তো করতে পারবো না। তাহলে এই যে নাম্বার গুলো, এগুলোকে বলা হলো ইররাশনাল নাম্বার। √2 ভ্যালু হচ্ছে 1.412, মোটামুটি 12 ডিজিট ক্যালকুলেটরে করলে 12 ডিজিট পর্যন্ত দেবে, 50 ডিজিট ক্যালকুলেটরে করলে কম্পিউটারে করলে 50 ডিজিট দেবে। √3 এদের কি পি বাই কিউ ফর্ম নেই, ক্লিয়ার? আমরা প্রুফ করেও দেখতে পারি এদের পি বাই কিউ ফর্ম নেই। ধর আমি বললাম যে আমি জোর করে বলছি √2 এর পি বাই কিউ ফর্ম আছে, তাহলে √2 ইকুয়াল টু পি বাই কিউ, ঠিক আছে? তাহলে 2 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে 2 কিউ, একটা কিউকে আমি এদিকে নিয়ে গেলাম, আর এখানে কি রইল পি স্কোয়ার বাই কিউ, মানে পি ইন্টু পি বাই কিউ, ঠিক আছে? এবার আমি কি বলেছিলাম যে পি বাই কিউ প্রাইম টু ইচ আদার হতে হবে, মানে পি আর কিউ এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাই তো? তাহলে ধর 5 আর 3 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে কি 5 ইন্টু 5 আর 3 এদের মধ্যেও কমন কোনো ফ্যাক্টর নেই। তাহলে 5/3 যদি ডেসিমেল হয়, 5 ইন্টু 5/3 ও ডেসিমেল হবে, কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এই সাইডটা যেটা একটা ডেসিমেল, আর 2 কিউ মানে কি একটা ইন্টিজার। তাহলে আমি যদি √2 কে পি বাই কিউ ফর্মে লিখি, this leads to the result a integer equal to a decimal fraction। এটা কি কোনোদিন সম্ভব? তুই কোনো এক্সাম্পল দিতে পারবি? একটা ইন্টিজার 2 ইকুয়াল টু 2.1, 5 ইকুয়াল টু 7.1, একটা ইন্টিজার কোনোদিন একটা ডেসিমাল ফ্র্যাকশনের ইকুয়াল হতে পারে? তাহলে যদি না হতে পারে, তাহলে √2, √3, √5 এদের পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায় না। তাহলে আমরা কি দেখলাম যে পি বাই কিউ ফর্ম হচ্ছে রেশনাল নাম্বার, ঠিক আছে? এবার তারপরেও কিছু নাম্বার থাকে যেগুলোকে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায় না, ঠিক আছে? সেগুলোকে আমরা কি বলি? ইররেশনাল নাম্বার, ঠিক আছে? এবার লেখ দোজ নাম্বার অনলাইন স্টুডেন্ট ক্লিয়ার, বুঝছিস? হ্যাঁ স্যার। ডাউট হলে বলবি, ডাউট আছে? ডাউট আছে? না স্যার, আপাতত তো কিছু নাই। ঠিক আছে। Those number Those number which cannot be expressed in the form of P by Q are called irrational numbers. IRR, irrational number. এবার ওনার ম্যাথসের লাস্ট এটা হচ্ছে আমরা থিওরিতে যে কিছু নাম্বার আছে, যেমন ধর এই যে ইররেশনাল নাম্বার গুলো √2, √3, √5, এগুলো কি বলছি? এগুলো কোনোদিন শেষই হবে না, হবে না তো? তাহলে এরা হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন। এবার আমি যদি ধর বললাম যে 10/3 ডিভাইড করলে কি আসবে? 3.3333 আসতেই থাকবে। তো এটাও তো নন টার্মিনেটিং, এও তো কি কোনোদিন শেষ হচ্ছে না। তাহলে পি বাই কিউ ফর্ম আছে, কিন্তু রেশনাল নাম্বার গুলো পি বাই কিউ ফর্ম নেই। বলছে কেন এরকম হলো? বলছে যে রেশনাল নাম্বার তো কোনোদিন শেষ হয় না, তাই তার পি বাই কিউ ফর্ম নেই। কিন্তু এই যে নাম্বারটা 3.3333 10/3 করলে এটা আছে, এও তো কোনোদিন শেষ হচ্ছে না, তাহলে এর কেন পি বাই কিউ ফর্ম রইলো? এটা নিয়ে কথা। এবার বলছেন যে একটা ডেসিমাল ফ্র্যাকশনের পি বাই কিউ ফর্ম থাকবে যদি ওই ডেসিমাল ফ্র্যাকশনের একটা পিরিয়ড থাকে। যেমন এখানে ডেসিমেলের পর এক ডিজিটের পর ওই সেম ডিজিট রিপিট হচ্ছে। আমি যদি এরকম বলতাম 3.23 মানে 2 ডিজিটের পর একটা পিরিয়ড আমি খুঁজে পাচ্ছি, তাহলে কিন্তু তার পি বাই কিউ ফর্ম থাকবে। কিন্তু √2 যে ভ্যালু লিখছি
1.4123 জালিয়াত হ্যাপাজার্ড কোনো পিরিয়ড ফলো হবে না। যদি কোনো পিরিয়ড ফলো না হয় তাহলে তার পি বাই কিউ ফর্ম থাকবে না। ঠিক আছে, এবার কোশ্চেন হলো যার পিরিয়ড হয়, পিরিয়ড ফর্ম করে, তার পি বাই কিউ ফর্ম আছে। তো সে যদি পিরিয়ড ফর্ম করে তাহলে পি বাই কিউ ফর্মটা কিভাবে বার করবে? ঠিক আছে, এবার তুই একটা যা খুশি একটা ফ্র্যাকশন বল, যার পিরিয়ডিক ডিগ্রি যা খুশি বল। 26, আরে এরকম তো বলবি 26.523 তবে না পিরিয়ড ফর্ম করছে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি জানতে চাইছি এর পি বাই কিউ ফর্ম কি। ঠিক আছে, আমার 26 নিয়ে কোনো প্রবলেম নেই, এটা আমি ছেড়ে দিলাম। আমি ধরছি x ইকুয়াল টু 0.523 এইভাবে যাচ্ছে। হ্যাঁ, কত ডিজিটের পিরিয়ড? 3. তাহলে আমি কি করছি, 1000 দিয়ে x কে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি হলো 1000x, হ্যাঁ, 1000x হলে এটা কি হয়ে যাবে 523 এইভাবে চলতে থাকবে। তাহলে এবার যদি আমি মাইনাস করে দিই 1000x মাইনাস x 999x ইকুয়াল টু ডেসিমেলের কত, এই পুরোটা সেম, এটা পুরো কেটে গেল, কি রইল 523। তাহলে x এর ভ্যালু কত, 523 by 999 to divide কত, 523 আসবে। যেখানে ক্যালকুলেটর ডিভাইড করে আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি কি বলছি 523 divided by 999 কি আছে 523 আসতেই থাকছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আমি জেনে গেলাম। এবার যদি বলে 26 আগে আছে তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে 26 প্লাস 523 বাই 999 ইন্টু 26 প্লাস পি বাই কিউ ফর্ম এসেই যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি তার কোনো প্রপার ডিজিটাল পিরিয়ড থাকে, একটা সার্টেন ডিজিটের পর সেই নাম্বারই রিপিট হচ্ছে, সে যদি নন টার্মিনেটিং হয় সে কিন্তু রেশনাল। ঠিক আছে, স্যার, এখানে আর ওইখানে 1000 কেন বসানো আছে? 3টে ডিজিটের বল। 3টে ডিজিটের রিপিটেশন। তাহলে আমি কি করবো, 3টে ডিজিটকে আলাদা করলে আবার পরে 3টে ডিজিট ডেসিমেলের পর থেকে ইনফিনিটি পর্যন্ত সেম হয়ে যাবে। যদি আমার 2 ডিজিটের হতো 292929 এটা হচ্ছে x এর ভ্যালু 0 পয়েন্ট। তাহলে আমি কি করবো 100x ইকুয়ালস টু কত হবে 29 পয়েন্ট, ডেসিমেল এখানে চলে আসবে হ্যাঁ, 29.29 পুরো এক হয়ে যাবে। তাহলে 100x মাইনাস x 99x ইকুয়াল টু 29 বাজবে। তাহলে x এর ভ্যালু কত 29/99। বুঝেছিস? ঠিক আছে, তাহলে আমরা এবার প্রথম লেখাটা দেখে নিই। ফার্স্ট ছিল ন্যাচুরাল নাম্বার, সেকেন্ড ছিল হোল নাম্বার, তারপর ছিল ইন্টিজার, তারপর ছিল রেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বারকে বলা হলো রেশনাল নাম্বার কি, সব ইন্টিজার সব ডেসিমেল ফ্র্যাকশন হচ্ছে রেশনাল নাম্বার। বিকজ কোন ইন্টিজার যদি 100 হয় 100 কে তুই লিখতে পারিস 100/1, তাহলে ইন্টিজারও হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে তখন আমরা ভাবলাম যে রেশনাল নাম্বার শিখলাম বলে সব শিখে গেল, কিন্তু তারপর দেখা গেল জিওমেট্রি বললো যে ইরেশনাল নাম্বারও আছে যার পি বাই কিউ ফর্ম নেই। ঠিক আছে, তাহলে যার পি বাই কিউ ফর্ম নেই সেগুলো কি হয়, কোনোদিন শেষ হয় না। যখন এই কথাটা এলো যে কোনোদিন শেষ হয় না, তখন বললো কোনোদিন শেষ না হলেই যে তার পি বাই কিউ ফর্ম থাকবে এরকম কোনো কথা নেই। যদি কোনোদিন শেষ না হয় অথচ তার মধ্যে একটা পিরিয়ড ডিটারমাইন করা যায় তাহলে তার পি বাই কিউ ফর্ম থাকবে। আর যদি কোনোদিন শেষ না হয় আর তার মধ্যে কোনো পিরিয়ড ডিটারমাইন করা না যায় তাহলে তার পি বাই কিউ ফর্ম থাকবে না। তাহলে যেগুলোর পি বাই কিউ ফর্ম থাকবে না মানে সেগুলো কোনোদিন শেষ হয় না।
ঠিক আছে, আর তার কোনো সার্টেন পিরিয়ডিসিটিও নেই, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, ইররেশনাল নাম্বার। এবার অল রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার মিলিয়ে হচ্ছে রিয়েল নাম্বার। ক্লিয়ার? Like all rational and irrational number All rational and irrational number rational number together together called real number. Clear? Next, every irrational number is non-terminating. মানে কি কোনোদিন শেষ হয় না, তাই তো? But every non-terminating number non-terminating decimal number are not irrational. every non But every non-terminating decimal number are not irrational. If the non-terminating decimal fraction follows a certain digital period then it's rational. আমরা অলরেডি লিখেছি ডিজিটাল পিরিয়ড থাকলে কি করে তার ন্যাশনাল ফর্মটাও বার করে দিতে পারি, ঠিক আছে? তাহলে ডিজিটাল পিরিয়ড থাকলে যে একটা সার্টেন ডিজিটের পর ডিজিট রিপিট হচ্ছে, তাহলে এই পিরিয়ডটা যদি আমি ডিটারমাইন করতে পারি তাহলে সে তার পি বাই কিউ ফর্ম থাকবে, তার মধ্যে সে ন্যাশনাল হবে। আর যদি নন টার্মিনেটিং হয় আর তার কোনো পিরিয়ড আমরা খুঁজে বার করতে পারি তাহলে সে ইররেশনাল। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি। নেক্সট হেডিং এ আমরা দেখব ডিভিজিবিলিটি। আমরা ছোট করে টেস্ট করে নেবো একটা নাম্বার, সেই নাম্বারটা একটা নাম্বার দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল নয়। ক্লিয়ার? যেমন ফার্স্টে ডিভিজিবিলিটি হচ্ছে 2 এর রুল। 2 এর রুল কি? একটা নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না আমি কিভাবে বুঝবো? অনলাইন কেউ বলবি একটা নাম্বার 2 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না আমি কিভাবে? অড থাকলে কি দিয়ে হয়? রুল থাকলে তাহলে কি রুল হবে? ইফ দ্য লাস্ট ডিজিট is 0, 2, 4, 6, 8, then the number is divisible by 2. এটা আমরা পুরো লিখছি না, এটা হচ্ছে রুল। 2 এর রুল কি? if the last digit is 0, 2, 4, 6, 8. Clear? 3 এর রুল কি? if the last number is 3 স্যার বলবো, বল। যদি কোনো সংখ্যা মানে যে কোনো দুটো দুটো সংখ্যা যদি যোগ করে সেটা 3 দিয়ে যদি ডিভাইড যায় সেই সংখ্যাটা মানে
মানে যদি যোগ করে 3 হয় তবে সেই হ্যাঁ। সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড হবে। Very good. If the sum of digit of a number is divisible by 3, then the number is divisible by 3. For example, আমি এরকম একটা নাম্বার নিচ্ছি 1 2 3 4 5। আমি এটা বড় নাম্বার, আমি 3 দিয়ে ডিভাইড করব না। আমাকে কি বলেছে? বলেছে ইফ দ্য সাম অফ ডিজিট। তাহলে সাম অফ ডিজিট কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 15 হচ্ছে 15 হচ্ছে। তাহলে 15 is 3 divisible by, দ্বারা ডিভাইডেড। then the number is divisible by 3. প্রুফ করতে পারবি? শ্রেয়াস প্রুফ করতে পারবি? ইফ দ্য সাম অফ ডিজিট, তোকে এরকম একটা নাম্বার দিলাম x y z t. If x হ্যাঁ। plus y plus z plus t is divisible by 3, then the number is divisible by 3. এটা কি 3 দ্বারা ডিভাইড হবে কিনা এটাই? না, অ্যালজেব্রিক্যালি প্রুফ করতে হবে। আমি তোকে কোনো নাম্বার দিলাম না, আমি তোকে এটা দিয়ে দিলাম x y z t দিয়ে 4 ডিজিট নাম্বার। If the sum of digit is divisible by 3, then the number is divisible by 3. প্রুফ করতে হবে। মানে স্যার জানা মনে হচ্ছে কিন্তু মানে মনে হচ্ছে ভুলে গেছি, মনে পড়ছে না। ধরো আমরা একটু আগে কি দেখেছি, x y z দিকে কি লেখা যায়? t, মানে ইউনিট ডিজিট t আছে তো t থাকবে। 10 প্লেসে z আছে তো কি হবে? 10z। তারপর কি হবে? 12y, আর এটা হয়ে যাবে 1000x। তাহলে এবার এটাকে আমি লিখছি t প্লাস 9z প্লাস z মানে 10z প্লাস 99y প্লাস y প্লাস 999x প্লাস x t প্লাস z প্লাস y প্লাস x। এটা হলো, আর তারপর কি থাকবে? 9z প্লাস 999y প্লাস 999x। তাহলে এই পার্টটা তো ডিভিজিবল বাই 3 হবে। তাহলে কি করে যাচ্ছে? সাম অফ ডিজিট করে যাচ্ছে। তাহলে ইফ দ্য সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 3, দেন দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। ঠিক আছে, এই জন্য 9 এর রুলটাও সেম। ইফ দ্য সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই 9, বিকজ এই পার্টটা তো ডিভিজিবল বাই 9, আর এখানে কি করে আছে? সাম অফ ডিজিট। তাহলে ইফ দ্য সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই 9, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। 3 আর 9 একসঙ্গেই লিখে নিতে হবে বা পরে লিখে দিবি। প্রুফটা সেম। বুঝেছিস প্রুফটা? তাহলে 3 এর রুল হয়ে গেল। এবার আমরা 4 এর রুলটা দেখব। 4 এর রুল কেউ জানে? If the
number formed by last two digit of a number is divisible by 4, then the number is divisible by 4. এটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, ঠিক আছে? আমি টোটাল নাম্বারটাকে দেখবো না, আমি শুধু দেখবো যে লাস্ট টু ডিজিট হচ্ছে 56, is 56 divisible by 4? যদি হয় তাহলে টোটাল নাম্বারটা হবে। ক্লিয়ার? if the number formed by last two digit, টোটাল নাম্বারকে আমি দেখবো না, তার লাস্ট টু ডিজিট দিয়ে যে নাম্বারটা ফর্ম হচ্ছে সেই নাম্বারটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। এবার কথাটা হচ্ছে সেটাই বা কেন হবে? ক্লিয়ার? কেন হবে? আমি এই নাম্বারটাকে কি লিখতে পারি, 1 2 3 4 00 প্লাস 5 6 লিখতে পারি তো? তাহলে 00 মানে কি 1 2 3 4 ইন্টু 100, 100 মানে কি 25 ইন্টু 4 প্লাস 56। তাহলে এই নাম্বারটা 25 ইন্টু 4, যেই 00 হয়ে যাচ্ছে 00 মানে কি ইন্টু 100, ইন্টু 100 মানে কি 25 ইন্টু 4। তাহলে এই পার্টটা 00 থাকা মানেই তো 4 দিয়ে ডিভিজিবল। তার মানে এই যে নাম্বারটা 2 ডিজিটের নাম্বারটা সেপারেট হচ্ছে, এ যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে টোটাল নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল। ক্লিয়ার এটা? তাহলে 2 3 4 হয়ে গেল 5। ভেরি সিম্পল রুল, 5 এর রুল কি? Last one number 5 and 0 থাকে। তাহলে if the last digit is 5 or 0, ঠিক আছে? এটা তো প্রুফ করার কিছু নেই। কেন নেই? তো সবাই আছে, এটা প্রুফ করার কিছু নেই কেন? কারণ এর উল্টো প্রুফটা সব থেকে বেশি acceptable, যে any multiple of 5 has last digit either 5 or 0. That means if the last digit of a number is either 5 or 0, then the number must be a multiple of 5. That means it's divisible by 5. তারপর 6 এর রুল কি হবে? 6 এর রুল কি হবে? দেখ 6 এর রুল মানে কি, 6 কি দিয়ে ফল করছে? 2 আর 3 দিয়ে। তাহলে 2 এর রুল আর 3 এর রুল একসঙ্গে নিলে 6 এর রুল হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ডিভিজিবল হতে গেলে নাম্বার কি হতে হয়? 0 plus 2 0। মানে তাকে ইভেন হতে হবে। আর 3 দিয়ে ডিভিজিবল হলে তার সাম অফ ডিজিট 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে if the last digit is 0 2 4 6 8 and the sum of digit is divisible by 3, then the number is divisible by 6. তাহলে আমরা এখানে লিখছি if the last digit is 0 2 4 6 8 and the sum of digit is divisible by 3, then the number is divisible by 6.
অনলাইন স্টুডেন্ট ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এরপর 7 এর রুলটা লিখবো। 7 এর রুলটা কিন্তু প্রচুর বড়, ওটা বাই ওয়ার্ডে লিখতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, পুরো এক বোর্ড ধরে আমাকে বোঝাতে হবে। এটা আমরা শুধু প্র্যাকটিক্যাল করে রুলটা মনে রাখবো। হয়ে গেছে এটা? বোর্ড কপি হয়ে গেছে, বোর্ড ডিটেলস করবো। অনলাইন স্টুডেন্ট বোর্ড কপি হয়ে গেছে? আচ্ছা, এরপর আমরা একটা 7 দিয়ে হ্যাঁ, না না না, 4টে সময় ক্লাস শেষ হবে, 2টো থেকে। না, 2টো থেকে বলেছিল। ঠিক আছে, রাখছি এখন ক্লাস। জানি জানি, ঠিক আছে, পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, যদি তারপরে করে নিই। নেক্সট হচ্ছে, ধর আমরা একটা নাম্বার নিয়ে দেখছি, আমি ডাইরেক্ট সেটাকে আমি চেক করবো। আমি লিখলাম 7569 ইন্টু 7, তাহলে আমার কাছে এলো 5 2 বার একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে আমি আর একটা 6 লিখে দিচ্ছি। 76569 ইন্টু 7, আমার কাছে একটা নাম্বার আসছে, লিখে দিচ্ছি 76569 ইন্টু 7। তো রেজাল্ট এসছে 535983, এটা রেজাল্ট এসছে। এবার তার মানে ক্লিয়ারলি এই নাম্বারটা ডিভিজিবল বাই 7, বিকজ 7 দিয়ে মাল্টিপ্লাই করে এটা এসছে, তাই তো? এবার আমি এই নাম্বারটাকে টেস্ট করবো, এটা 7 দিয়ে ডিভিজিবল কিনা, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে কি নিলাম, 535983, এটা নিলাম, ঠিক আছে? টেস্ট করার প্রসেস হচ্ছে, আমি ফার্স্টে এই একটা ডিজিট ছেড়ে দেবো, ক্লিয়ার? একটা লাস্ট ডিজিটটা ছেড়ে দেবো, তাহলে আমার কাছে কি করে থাকবে, 53598, এটা পড়ে থাকবে, ঠিক আছে? লাস্ট ডিজিটের ডাবলটা এ থেকে মাইনাস করবো, তাহলে লাস্ট যে ডিজিট ছেড়েছি সেটা কত ছিল, 3, তার ডাবল কত, 6। তাহলে আমি যদি এটা মাইনাস করি কি থাকবে, 53592, তাই থাকবে তো? তারপরে আবার আমি একে কি করবো, যে এই 4টে ডিজিট নেবো, এটা ছেড়ে দেবো, তাহলে কি হবে 5359, আর লাস্ট ডিজিটের ডাবল কত, 4, তাহলে এটা থেকে মাইনাস করছি, তাহলে মাইনাস করলে কত থাকবে, 5355, তাহলে তারপর স্টেজে কি করবো, 535, আর লাস্ট ডিজিট কোনটা ছেড়েছি, 5, 5-এর ডাবল কত, 10, মাইনাস করবো, তাহলে কত থাকবে, 525, তারপরে স্টেজে কত হবে, 52, আর 5 কে এবারে ড্রপ করছি, তার ডাবল হচ্ছে 10, তাহলে 52 মাইনাস 10 কত, তাহলে এবার তো বোঝা যাচ্ছে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 7। তাহলে এইভাবে রিডিউস করতে করতে যখন 2 ডিজিটে আসবে, তখন যদি দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 7 হয়, তাহলে দেন দ্য অরিজিনাল নাম্বার ইজ ডিভিজিবল বাই 7। তাহলে কি করতে হবে, যত ডিজিটের নাম্বার আছে তার লাস্ট ডিজিটটা ছেড়ে বাকি ডিজিট গুলো নেবো, আর লাস্ট ডিজিটটা ডাবল ওই টোটাল নাম্বারটা থেকে মাইনাস করবো। এই প্রসেসটাকে কন্টিনিউ করতে করতে যখন আমি 2 ডিজিটে এসে পৌঁছবো, তখন যদি দেখি যে সেই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল, তাহলে অরিজিনাল যে নাম্বার থেকে ওয়ার্ক আউট করতে শুরু করেছিলাম, দ্যাট ইজ ডিভিজিবল বাই 7। ক্লিয়ার অনলাইন স্টুডেন্ট? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা বলছি ডিভিজিবিলিটি বাই 8।
ডিভিজিবিলিটি বাই 8 এর রুল একদম 4 এর মতো। 4 এর রুলটা একবার পড়তো। The number formed by last two digit of the number is divisible by 4. If the number formed by last two digit of a number is divisible by 4, then the number is divisible by 4. এখানে শুধু 2 এর জায়গায় 3 হবে। If the number formed by last 3 digit of a number is divisible by 8, then the number is divisible by 8. ঠিক আছে, কেন এরকম হবে? ধর আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি 1 2 3, তারপর আমি এটা 8 দিয়ে এরকম একটা নাম্বার দিলাম। ঠিক আছে, এবার লাস্ট 3 ডিজিট মানে এইটা, তাহলে এই নাম্বারটা এখানে কি লিখবো? 123 000 প্লাস 816। হ্যাঁ। এবার 123 মানে কি? 1000 প্লাস 816। 123 এবার 1000 মানে কি? 125 ইন্টু 8 প্লাস 816। তাহলে কি বোঝা যাচ্ছে? যেই 1000 আছে then it is divisible by 8। হ্যাঁ। তার মানে লাস্ট ডিজিট যদি divisible by 8 হয় then the number is divisible by 8। ঠিক আছে, আর হয়ে গেছে এটা। আর 9 এর রুল হচ্ছে সেম 3 এর মতো। 9 এটা লিখে নিয়েছি, তাহলে তুই লিখে নে। If the sum of digit of a number, এই জায়গায় 9 if the sum of digit of a number is divisible by 9, then the number is divisible by 9. Next হচ্ছে 10 এর রুল তো সবাই জানেন। If the last digit of a number is 0, then the number is divisible by 10. লিখে নিন, if the last digit of a number is 0, then the number is divisible by 10. আচ্ছা 11 এর রুল জানিস? অনলাইন স্টুডেন্ট কেউ 11 এর রুল জানিস? আমি একটা নাম্বার লিখবো, divisibility of 11 আমি লিখছি। এখানে নাম্বারসে ধরো তিনটে নাম্বার নিলাম, এবারে তিনটে নাম্বারের সঙ্গে লাস্টে আর ফার্স্টে অ্যাড করলে মাঝের যে নাম্বারটা আসবে কিছুটা শিখেছি, ভুলে গেছি, মনে রাখতে পারিস নি। আমি ধর এরকম একটা নাম্বার লিখছি, আমি এখানে একটা মাল্টিপ্লাই করে দেখে দিচ্ছি। এক্সাম্পলি এরকম 1 to 1 লাস্টে ফার্স্টের 1 আর লাস্টের 1 অ্যাড করে না না না, রুলটা শিখতে হবে। আমি লিখলাম এই নাম্বারটা আছে, একে আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করবো। আমি 76569 76569 ইন্টু 11 কত হচ্ছে? 84284259 এই নাম্বারটা এসছে। আমি এই নাম্বারটাকে টেস্ট করবো যে 11 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল হয়। ঠিক আছে,
তাহলে করার জন্য আমি কি করব, আমি প্রথমে নাম্বারটাকে লিখে নিচ্ছি 842259, ক্লিয়ার? 842259 নাম্বারটা। এবার আমি নাম্বারটাকে না মার্কিং করব, এটা হচ্ছে ওর ফার্স্ট প্লেস, এটা হচ্ছে ওর সেকেন্ড প্লেস, এটা হচ্ছে থার্ড প্লেস, এটা হচ্ছে ফোর্থ প্লেস, এটা হচ্ছে ফিফথ প্লেস, এটা হচ্ছে সিক্সথ প্লেস, ক্লিয়ার? এবার এর অড প্লেস গুলোকে আমি সিলেক্ট করব। এটা কি, এটা হচ্ছে অড প্লেস, এটা হচ্ছে অড প্লেস, আর এটা হচ্ছে অড প্লেস, ঠিক আছে? তাহলে অড প্লেস সাম অফ ডিজিট অফ অড প্লেস কত হবে? 9 2 11 4 15, 9 প্লাস 2 প্লাস 4 15। এবার ইভেন প্লেসটা তাহলে এইটা আর এইটা, সাম অফ ডিজিট অফ ইভেন প্লেস কত? 8 2 15, না 8 2 10 5 15, কি করে শুরু হচ্ছে? 8 প্লাস 2 প্লাস 5 15। এবার যদি সাম অফ ইভেন প্লেস ডিজিট মাইনাস সাম অফ অড প্লেস ডিজিট এরকম হয়, সাম অফ ইভেন প্লেস digit minus sum of odd place digit 0 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, and so on. 0 বা 11 এর যদি কোনো মাল্টিপল হয়, then the number is divisible by 11. Even place digit minus odd place digit minus করবি, even place এ যে ডিজিট গুলো আছে, আবার আমি একটা নাম্বার নিচ্ছি, এটাকেও টেস্ট করব। যেমন ধর আমি এখানে লিখলাম, এখানে একটা 8 লিখে দিলাম, তাহলে আমি আরেকটা নাম্বার পাচ্ছি 8 4 2 4 5 5 9, আরেকটা নাম্বার দিয়ে টেস্ট করছি 8 4 2 4 5 5 9। তাহলে এখানে অড পজিশন কি 1 2 3 4 5 6 7, অড পজিশনে 4টে আছে। সাম অফ ডিজিট ইন অড প্লেস কত হচ্ছে? দেখ, একটা 9, তারপরে একটা কি 5 14, তারপরে এটা হচ্ছে 2 16, তারপরে এটা হচ্ছে 8, মানে হচ্ছে 24। সাম অফ ডিজিট ইন ইভেন প্লেস কত হচ্ছে? 5 4 9 4 13, তাহলে 24 মাইনাস 13 কত হচ্ছে? 11 আসছে। তাহলে সাম হয় 0 হবে, নয় 11 হবে, নয় 22 হবে, নয় 33 হবে, 0 বা 11 এর যে কোনো মাল্টিপল হলে তখন আমরা কি বলবো? ইট ইজ ডিভিজিবল বাই 11। ঠিক আছে, তাহলে 11 এর পর 12 এর রুল বলতে হবে। 12 এর রুল কি? 4 আর 3 এর রুল মিলিয়ে হবে। 4 এর রুল মানে কি ছিল? লাস্ট টু ডিজিট ডিভিজিবল বাই 4, আর 3 এর রুল কি ছিল? সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 4। যে নাম্বারের ক্ষেত্রে দুটো স্যাটিসফাই করে যাচ্ছে কি হয়ে যাবে? ডিভিজিবল বাই 12।
এবার 15 রুল কত হবে? সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 3 5 and 3 5 আছে 5 এর রুল কি সাম অফ লাস্ট ডিজিট ইজ 5 বলছিল আর সাম অফ ডিজিট ডিভিজিবল বাই 3 18 রুল কি হবে? 4 and 2 জানো 8 আর 9 আর 2 9 আর 2 হ্যাঁ 8 তো লাস্ট ডিজিট বলাই ছিল তাহলে 18 এর রুল কি হবে? 9 আর 2 ঠিক আছে তাহলে এইগুলো মোটামুটি রুল। এবার হচ্ছে একটা নাম্বারকে ছোট প্রোডাক্ট ট্রিটস। ধর তুই কোন নাম্বার এর স্কোয়ার বার করতে চাস যার লাস্ট ডিজিট হচ্ছে 5, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি 25 স্কোয়ার কত? 25 এর স্কোয়ার কত? 625। এবার হয় কিভাবে? আমি যদি বলি যে 25 ইন্টু 25 করব, আমি প্রথমে 5 5 25 লিখে দেবো, ঠিক আছে? এই যে এই দুটোই তো 2 এর পরে কি আছে? তাহলে 2 আর 3 কে মাল্টিপ্লাই করলে কি হবে? 6 625। ধর আমি 35 এর স্কোয়ার বার করব, 25 আমি লিখে দেবো, 3 এর পরে কি আছে? 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়? 12। তাহলে 35 এর স্কোয়ার হচ্ছে 1225। এবার এইটা তো স্কোয়ার বার করার জন্য যদি 45 এর স্কোয়ার হয় তাহলে কত হবে? 2025 হবে। এবার এই নাম্বারটা কিন্তু যে শুধু স্কোয়ার সেটার জন্য কাজ করে এরকম নয়। এখানে কি বলেছে 3 এর 25 এর যে আমি এটা টোটালটাই বলছি, এখন বলা শেষ হয়নি। এবার যদি আমরা এরকম 25 25 35 35 না নিয়ে যদি এরকম নিই 73 77, ক্লিয়ার? এটা হচ্ছে দুজনেই 7 কোটাল নাম্বার আর এদের লাস্ট ডিজিটটা কি? সাম হচ্ছে 10। এরকম নাম্বার কি কি হতে পারে? 82 ইন্টু 88, দুজনেই 8 কোটাল নাম্বার, লাস্টে হচ্ছে 10। দেখ এখানে দুজনেই 3 কোটাল নাম্বার, লাস্টে হচ্ছে 5। যদি তুই এরকম নিস 91 99, দুজনেই 9 কোটাল নাম্বার, লাস্ট ডিজিটের সাম হচ্ছে 10। এদেরকে মাল্টিপ্লাই, এগুলো এটাও তো এদের 25 এর স্কোয়ার কিন্তু তাই ফর্ম করছে, দুজনেই 2 কোটাল নাম্বার, লাস্ট ডিজিটের সাম হচ্ছে 10। তাহলে এখানে কি করছি? 5 5 মাল্টিপ্লাই করছি, 25 হচ্ছে, 2 এর পর কত আছে? 3, 2 3 মাল্টিপ্লাই করছি 6 হচ্ছে। এবারে 7 3 মাল্টিপ্লাই করছি 21 হচ্ছে, 7 এর পর কত আছে? 8, 7 8 মাল্টিপ্লাই করলে 56 হচ্ছে। এখানে 8 2 এ মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 16, 8 আর 9 এ মাল্টিপ্লাই করলে 17। আর এখানে 9 1 এ 9, তুই তো শুধু 9 লিখতে পারবি না, তুই লিখবি 09, ঠিক আছে? আর 9 আর 10 এর মাল্টিপ্লাই করলে কত হবে? 90। অনলাইন স্টুডেন্ট ক্লিয়ার? এটা যদি একই নাম্বারের টোটাল নাম্বার হয় আর লাস্ট 2 ডিজিটের সাম যদি 0 হয় তাহলে আমরা কি করব? লাস্ট 2 ডিজিটের মাল্টিপ্লাই করব, 3 7 80 21 আর 7 এর পর 8 আছে, 7 ইনটু 8 56। ক্লিয়ার আছে? তোরা কোথা থেকে আসিস? আমি
নন্দীর জন্য এখান থেকে যাবে কি হবে? First এ- এখান থেকে বাসে করে হাওড়া চলে যাবে। না না, এখান থেকে মেট্রো থেকে ধর্মতলাতে যাবো, ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস চণ্ডীপুর, চণ্ডীপুর থেকে কতক্ষণ লাগবে? 8টার মধ্যে বাড়ি কত? সত্যি আছে। সত্তর। এটা বোঝা গেছে? হ্যাঁ, এবার বলছি যে কোনো নাম্বারকে 99 দিয়ে মাল্টিপ্লাই করবো, 9 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কি সত্যি আমি মাল্টিপ্লাই করে দেখবো? 721 into 99 এটা কি মাল্টিপ্লাই করা ইজি হবে? এবার দেখ, আমি যদি এরকম লিখি 721 into 100 minus 1, 99 কে তাই লেখা থাকলো। হ্যাঁ, তার মানে কি হচ্ছে 72100 minus 721, তাহলে মাল্টিপ্লাই করার থেকে এটা অনেক ইজি নয়? আমি জাস্ট 99 দিয়ে মাল্টিপ্লাই করার মানে কি, তারপরে দুটো জিরো বসিয়ে দাও, বসিয়ে নিয়ে সেই নাম্বারটা দিয়ে মাইনাস করে দাও। আমাকে বললো যে 642 কে 999 দিয়ে মাল্টিপ্লাই করো। আমি কোনোদিনই করবো না। 999 এর পরে কত আছে? 1000। তাহলে আমি একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 642000 মাইনাস 999। ওখানে 99 দিয়ে বললেন আর ওপরে গেলে 721 দিয়ে মাইনাস। বাবা আমি কি বলতে চাইছি, বলছি 999 দিয়ে মাইনাস, ও এটা তো 642 হবে, সরি মাইনাস 642 হবে। তাই হবে তো, আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করেন, এক মাইনাস করে দিলাম, মানে 999 দিয়ে মাল্টিপ্লাই করা হলো। স্যার যদি এখানে 999 এর জায়গায় বাতিলতে 666 থাকতো, তাহলে এটা কত রাখতে হবে? তাহলে আমাকে ওটা হাতে হাতে মাল্টিপ্লাই করতে হতো। এরকম করে তো আমি সাবট্রাক্ট করতে পারবো না। না, এগুলো শুধু 9 এর জন্য। ঠিক আছে, হয়ে গেছে। এবার ধর কোনো নাম্বার আমি স্কোয়ার বার করবো, তার 96 এর স্কোয়ার বার করবো। ঠিক আছে, তা কি করা যেতে পারে? বল। 36 আর 9 এর পরের সংখ্যা 10, 10 9 90। আচ্ছা, এখানে আমি যদি এরকম লিখি 96 এর স্কোয়ার মানে 96 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস প্লাস 6 স্কোয়ার, সরি মাইনাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এরকম লিখতে পারি তো? এবার এটা মানে কি হচ্ছে, এইটুকু পার্টের মধ্যে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করবো, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? 96 প্লাস 6
into 96 minus 6 plus 6 square. 96 plus 6 কত? 112 কেন এগুলো বলে 102 তো। আর 96 minus 6 কত? 90 plus 6 square, 6 square মানে কত? 36। তাহলে এবার আমি কি করবো দেখ, 9 2 18 8, তাই তো? আর 9 10 90, 1 91 আর একটা 0 plus 36। বোঝা গেল কি? স্যার আপনাদের আগে যে রুলটা শেখা সেটা কি শুধুমাত্র একই কোটার যদি নাম্বার হয়, দুজনে 7 এর কোটার নাম্বার আর তাদের লাস্ট 2 ডিজিটের সাম 0। আমি কি কি দেখিয়েছি? 73 77, দুজনেই 7 এর কোটার নাম্বার, তাই তো? হ্যাঁ। আর তাদের লাস্ট 2 ডিজিটের সাম হচ্ছে 0। তুই দেখ এক্সাম্পল গুলো দেখ, আবার বার করে পেজ ডায়াগ্রাম খোল। কি কি ছিল? 25 25 91 99। তাই এত আরো লিখেছিলাম 73 77, মানে কি দুজনেই 7 এর কোটার নাম্বার আর তাদের লাস্টের সাম ডিজিট কত? 0। তখন স্যাটিসফাই করবে। তাহলে 7 3 কত হচ্ছে? 21 আর 7 আর 8 কত হচ্ছে? 56। আর এটা যে কোনো ক্ষেত্রে হ্যাঁ, এবার এটা তুই যে কোনো নাম্বারের স্কোয়ার বল আগে, এটা নাম্বার বল যার স্কোয়ার বল, স্কোয়ার বল 27 স্কয়ার। 27 স্কোয়ার। এবার আমি 27 স্কোয়ার, ঠিক আছে? এবার 27 কাছে যদি এবার কি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে? 27 স্কোয়ার। দেখ আমি সবসময় দেখবো যে কিভাবে এই নিয়ারেস্ট জিরোটাকে পাওয়া যায়। 27 এর নিয়ারেস্ট জিরো কে? 20 তো অবভিয়াসলি নয়, অনেক দূর। তাহলে 30 এর নিয়ারেস্ট জিরো। তাহলে আমি এরকম নিচ্ছি 27 স্কোয়ার, যেটা আছে সেটা নিচ্ছি, ঠিক আছে? আর এই যে 30 এর স্কোয়ার পেতে গেলে আমাকে কি করতে হবে? 3। তাহলে আমি একবার কি করবো? -3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে অ্যাডজাস্ট হয়ে গেল। 27 স্কোয়ার তো 27 স্কোয়ারই রইল। আমি -3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখে কেটে দেওয়া, মানে 27 স্কোয়ারকে আমি এইভাবে লিখছি, ঠিক আছে? এর মধ্যে ফার্স্ট পার্টটা কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 27 প্লাস 3 ইনটু 27 মাইনাস, ঠিক আছে? আর তারপরে এখানে কি হইল? 9। এবার 27 প্লাস 3 মানে কি? 30। আর এটা হলো 24 প্লাস 9। 30 আর 24 কত? 3 24 72, মানে 720 প্লাস 9 729। মানে আমি এখানে কোন জায়গায় জিনিসটা রিডিউস হচ্ছে? 27 কে 27 দিয়ে মাল্টিপ্লাই করা বড় ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে যে 30 চলে এলো আর একটা 24 চলে এলো, তখন আমি কি 24 কে 3 দিয়ে 27 কে 27 দিয়ে মাল্টিপ্লাই করা বড় ব্যাপার না 24 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করা বড় ব্যাপার? তাহলে আমার এখানে মাল্টিপ্লিকেশনটা করতে হচ্ছে 24 কে 3 দিয়ে একটা জিরোতে আমি বসিয়ে দিচ্ছি, তারপর 9 অ্যাড করছি। আমার বললো যে 26 এর স্কোয়ার বার করতে হবে। কি করবো? 26 এর স্কোয়ার তো 26 এর স্কোয়ারই রাখবো, ঠিক আছে? নিয়ারেস্ট জিরো কোথায় আসছে? 30। তাহলে কি করবো? -4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। নিয়ারেস্ট জিরো কোথায় আসছে? 30। তাহলে 36 থেকে 30 তে যেতে গেলে কি করতে হবে? 4 প্লাস মাইনাস করতে হবে। তুই আগে মাইনাস করবি, পরে প্লাস করবি। আগে মাইনাস করলে কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইউজ করতে পারবি। এখানটা যদি প্লাস লিখতাম, এখানটা যদি মাইনাস লিখতাম, তো আমাদের স্কোয়ার মাইনাস b স্কোয়ার হতো না। তাহলে আমি লিখবো কোথায়? নিয়ারেস্ট জিরো কোথায় আসছে? বলে 4 এর ডিসটেন্সে নিয়ারেস্ট জিরো আসছে।
তাহলে যে ডিস্টেন্সে নিয়ারেস্ট জিরো আসছে তাকে মাইনাস আর তাকে প্লাস করো। আলটিমেট এখনো পর্যন্ত আমার 26 স্কোয়ারই আছে। এরপর আমি লিখছি 26 প্লাস 4 ইন্টু 26 মাইনাস 4 প্লাস 16। এবার 26 প্লাস 4 মানে কি 30 হয়ে গেল, আর এটা 22 হয়ে গেল প্লাস 16। এবার 26 কে মাল্টিপ্লাই করার থেকে 22 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করা সোজা, তাহলে কত হলো 66, আর একটা জিরো বসলো প্লাস কত হলো, তাহলে এক করে দে 676। ঠিক আছে, মোটামুটি এতটুকুই থিওরি আছে। এরপর আমরা এক্সারসাইজে যাবো। আচ্ছা, এখানে বলছে ফার্স্ট নাম্বারটা কি বলছে, বলছে যে একই কোশ্চেন দিয়েছে, দেখো 7372 1 7372 into 7372 plus 7372 into 628, এটা দেয়া আছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কি আমি টোটালটা করবো, তোমার মাল্টিপ্লিকেশন। এবার একটা বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে জিনিসটা কি ফর্মে লেখা আছে। জিনিসটা এরকম ফর্মে লেখা আছে a into b, ঠিক আছে, প্লাস a into c। তাহলে আমি যদি এখানে a কমন নিয়ে নিই, ইনসাইড দ্য ব্র্যাকেট কি থাকবে, b প্লাস c থাকবে না? তাহলে এখানে আমি এইটাকে a বলে কমন নিয়ে নিচ্ছি, 7372। তাহলে ইনসাইড দ্য ব্র্যাকেট কি থাকবে, 7372 এটা প্লাস 628। তাহলে 7372 এবং দেখ 8 2 10 শূন্য, ক্যারি অন 1, 7 2 9 10 শূন্য, ক্যারি অন 1, 3 6 9 শূন্য, ক্যারি অন 1, 8000। ঠিক আছে, তাহলে আমি এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, 8 2 16 6, 8 7 56, আর 1 57, 8 3 24, আর 5 29, আর 2 8 7 56, 2 58, আর 3 0। বুঝে গেছেন? নাম্বার 2 এ আসছি, বলছে যে 999 888 চারটে 9, চারটে 8, 3টে 7 প্লাস একটা আসছিল না, এদিকে রেজাল্ট আছে 19700। কি করবি? আচ্ছা, আমি এরকম কত যোগ করতে কত করতে যাবো, 7 8 15 9 24। ঠিক আছে, এখানে লাস্ট ডিজিট আমার 4 এসছে। ঠিক আছে, আর ক্যারি অন 2 আছে। তাহলে 4 এর সঙ্গে কত যোগ করলে 0 হয়, 6। তাহলে একটা ডিজিট আমার 6 বেরিয়ে গেল। বুঝতে পারছিস কি বলছি? বলছে যে এইটা আছে তো 19700। আমি ফার্স্টে কি করছি, আমি এখানে কি আছে জানি না, ইউনিট ডিজিট অ্যাড করছি, 7 8 15 9 24। তাহলে কত হলো আমার, 24 হলো। 24 এর মধ্যে তার মানে লাস্ট ডিজিট 4, 4 এর সঙ্গে এর লাস্ট ডিজিট কিছু ছিল যার জন্য 0 আসছে। তাহলে এইখানে যে নাম্বারটা ছিল তার লাস্ট ডিজিট হচ্ছে অবভিয়াসলি 6। ঠিক আছে, এবার তোর অপশনের মধ্যে তুই দেখবি
যদি একটা ডিজিটেই 6 থাকতো তুই এইখানেই আনসার দিয়ে দিতিস, কিন্তু এখানে 3টে ডিজিটে 6 আছে, তাহলে আমি একটা স্টোরে গেলাম 64 এর আনসার, তাই তো? তাহলে এবার আমার এখানে 6 বেরিয়ে গেছে, এখানে 4, লাস্ট ডিজিট হচ্ছে 6 আমি লিখে নিয়েছি। এবার আমি যখন এইটা ক্যারি করবো, সেকেন্ড ডিজিট অ্যাড করবো, তখন আমার হাতে 2 আছে, কারণ আগে 24 হয়েছিল। এবার সেকেন্ড ডিজিট 7, 8 15, 9 24, 24 আর 2 কত? 26। তাহলে 26 মানে সেকেন্ড ডিজিট এখানে 6 বসবে, ঠিক আছে? 6 এর আগে কিছু ছিল, যেকে ছিল করে দিচ্ছে, তাহলে 4 ছিল, তাহলে আমার কত হওয়া উচিত? 3। এখানে 6 ছিল, আর এখানে লাস্টের ডিজিট কত আসছে? 7 8 9 24, 24 2 26। ফার্স্ট হচ্ছে 24, 15 9 24, 7 8 9 ছিল, 7 8 9 24, 24 এর পরে হচ্ছে 6, 6 হলে হচ্ছে 24, 7 8 15 15 24, 24 আর 6 হচ্ছে 30, 4 আর 6 এখানে হচ্ছে 10। তো একদম টোটালি মাইনাস করে দেবে, দেখ সলিউশন একবার টোটাল মাইনাস করে দিলে তো ইজি হয়ে গেল, টোটাল মাইনাস করে দিয়েছে। 6 যদি 6 30, আচ্ছা 3 থাকবে, সরি, কারণ আমি একটু এক্সপ্লেনেশন ভুল হয়ে গেল। কি বলে গেল যে আমার এখানে ফার্স্টে কত আসছে? 24 আসছে, তিনটে অ্যাড করে 24 এসছে, ঠিক আছে? তার মানে লাস্ট ডিজিট অবভিয়াসলি 6 ছিল, তবে 0 এসছে, তাহলে 24 আর 6 0 হয়ে গেছে, তাহলে আমার ক্যারি অন কত হয়ে গেছে? 3 লাস্ট এইটা অ্যাড করে 24 এসছে, এর 6 ছিল, তাহলে 24 আর 6 30 এর 0টা বসেছে, তাহলে আমার হাতে কত আছে? 3 আছে না? 3 আছে, আবার 7 8 9 24 এসছে, 24 কিনে 27 হয়েছে, 27 কিনে 0 করে দিয়েছে, তার মানে আমি এখানে কি করে দিয়েছি? আমি এখন প্রেস করে বলছি, এইটা আমার কাছে 4টে 9, 4টে 8, 4টে 8 তো তারপর 3টে 7, তারপর আমি কিছু জানি না, অবভিয়াসলি 2 ডিজিটের নাম্বার, কারণ অল অপশন 2 ডিজিট, ঠিক আছে? তাহলে এবার এখানে হচ্ছে অল আনসার 700। আমি ওর ফার্স্টে করছি, এই 7টা 7 ইউনিট প্লেস, 7 8 15, 15 9 24, তাহলে 24 যখন এখানে আসছে, এখানে 6 বুক করলে তবে তো 0 হবে, তাহলে লাস্ট ডিজিট একটা 6 পেয়ে গেলাম, তাহলে 24 আর 6 কত হয়ে গেল? 30 হলো তো, তাহলে এই 0টা পর্যন্ত আমার মিলে গেল, পরে বুক করবে। যদি এই ক্যালকুলেটরটা যেই আমি 6 বুক করলাম, 24 টা 30 হয়ে গেল, তাহলে আমার ক্যারি অন কত রইল? 3। আবার আমি সেকেন্ড 7 8 15
9 24, 3 27, তাহলে সেকেন্ড পেজে কত আছে 7, কিন্তু এসছে কত 0, তাহলে 27 এর জায়গায় 0 এসছে, কত ছিল 3 ছিল বলে 0 এসছে, তাহলে 20 মানে কি? স্যার এইখানে প্রথম রুলে যেটা আমরা 7 আর 5 যোগ করলে 24 হচ্ছে। এবারে আমি ধরে যে এটা এক্সপেরিমেন্ট নেই, যেহেতু দুটি জিনিস তো নাম্বার আছে না, আমি ধরছি এটা এ আছে এটা বি, আমার সব অপশন তো দুটি জিনিসে, তাহলে এখানে এ বি বলে একটা নাম্বার আছে, ঠিক আছে। এবার ফার্স্ট আমরা কত হলো 24, 24 এর 4 এখানে বসলো, ঠিক আছে। এবার কিন্তু এইখানে 0 আছে, ঠিক আছে, তাহলে 24 এর সঙ্গে বি অ্যাড হয়েছে, তাহলে 0 হয়েছে, তাহলে বি কত হওয়া উচিত ছিল, 5 হওয়া উচিত ছিল না, তাহলে 24 এর সঙ্গে বি এর জায়গায় আমি 6 গুণ করলাম, এর পর্যন্ত ছিল 24 আর 6 30, 30 এর 0 বসলো, বুঝে গেল। তাহলে আমার হাতে কত রইল 3 রইল না, ঠিক আছে। তাহলে পরেও তো আবার 24ই হচ্ছে, আর তাহলে সেকেন্ড পরে কত বসছে 24 আর 3 এর 27, তাহলে 27 এর 7 এইখানে ধরে নেন, 7 এর সঙ্গে এ অ্যাড হয়ে 0 হয়ে গেল, তাহলে এর ভ্যালু কি হবে তো, তাহলে আমি পুরোটাও করবো না, এত বড় একটাও করবো না, শুধু একবার 24 গুণে নিলে তারপর যে করবে না, তাহলে এত বেশি মানে ফাস্ট কাজ করে ওরা, একবার 24 গুণে নিল মানে তারপর এই অঙ্কটা দেওয়া হয়েছে ওইভাবে যে একবার 7 এর গুণে নেওয়া 24, 6, 30, তারপরে 7 আর গুণ সেটাও কিন্তু যোগ করবে না, তো জানি যে 10 ডিগ্রি কেন 24 কি আছে, তাহলে 24 থেকে 27 হয়ে যাবে, 27 এর মধ্যে 0 আনতে হচ্ছে, তার মানে ওই ক্লাসের নেগেটিভ 3 ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে 3, 6, 0, dash 6 into 111 equal to 6, 6, 6, 6 this one, তাহলে এই নাম্বারটা কিভাবে বার করবো, এই নাম্বারটার মানে কি 600 dash 6, এর মানে কি 66666 ছোট হলো তো ডিভাইডেড বাই এটা, তারপরে বলতে হবে 6 ডাবল 0 6 6 কেন হবে যে আমার তো প্রথমে 666 দিয়ে যাবে, তাহলে 6 হয়ে গেল, তারপর 6 নামলো ছোট হয়ে গেল, একটা 0 বসলো, 66 নামলো ছোট হয়ে গেল, আবার 0 বসলো, 666 নামলো আবার 6 হয়ে গেল, তাহলে 6006, তাহলে এইখানে ড্যাশটা হচ্ছে 0। কি ডিভাইড কেন করছিস, আমার প্রথমে 666 মধ্যে 6 বার যাবে, তাহলে 6 হলো, তারপর আগে দেখে নেওয়া গেল 666 মধ্যে 6 বার গেল 6 হলো, ঠিক আছে, তারপর 6 নামলো, 6 111 থেকে ছোট, একটা 0 মুভ করলাম, আরেকটা 6 নামলো, স্টিল 111 থেকে ছোট, আরেকটা 0 মুভ করলাম, আরেকটা 6 নামলো, 6 বার চলে গেল। এরপর তোদের ক্লাস আছে, আচ্ছা, তারপরে তারপরে 4 নম্বরটাও কিন্তু সেম, 425,115 কে 3149 দিয়ে ডিভাইড করবো, আমি এই নাম্বারটা পেয়ে যাবো, ক্লিয়ার। দেখে নে অঙ্ক দেখ তাড়াতাড়ি, চারেরটা একই রকম নম্বর, 5 এরটা, if the 2 digit
অফ এজ অফ এটা একটু বুঝে নে ভালোভাবে। লাস্ট টাইম চ্যাপ্টার বেজে গেছে, তোর অনেক দূরে যাবি। এবার দেখ এই অঙ্কটা করার প্রসেসটা টেন লেভেলেরই অঙ্ক কিছু নয়। ইফ দ্য টু ডিজিট of the age of Mr. Manoj are reversed, then a new age so obtained is the age of his wife. কথাটা কি হলো? আমি বললাম যে মিস্টার মনোজের যে এজ আছে সেটা হচ্ছে এক্স ওয়াই, এই দুটো ডিজিট। তার মানে তার অ্যাকচুয়াল এজ কত? এক্স ওয়াই, মানে ধর আমি এরকম বললাম যে 62, নিউমেরিক্যাল ভ্যালু কত? 6 into 10 plus 2, হ্যাঁ তাহলে এর অ্যাকচুয়াল এজের যে নিউমেরিক্যাল ভ্যালু 10x plus y, হ্যাঁ সেকেন্ড হচ্ছে তাহলে মনোজের এক্স এজ হচ্ছে এটা। বলছে রিভার্স করে দিলে তার ওয়াইফের এজ পাওয়া যায়, রিভার্স করে দিলে তার ওয়াইফের এজ পাওয়া যায়। তাহলে মনোজের ওয়াইফের এজ কত? yx। তার মানে মনোজের ওয়াইফের যে নিউমেরিক্যাল ভ্যালু অফ এজ 10y plus x। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশন ক্লিয়ার হয়ে যাবে। এবার বলছে 1/11 of sum of their ages, 1/11 of sum of their ages, 1/11 of sum of their ages, 10x plus y plus 10y plus x. অর্থাৎ বইটা পর এই অঙ্কটা পর, sum of their ages is equal to the difference of their ages। ঠিক আছে, 1/11 of sum of their ages, clear? এই পার্টটা is equal, কিসের ইকুয়াল? ডিফারেন্স অফ দেয়ার এজেস। তাহলে ডিফারেন্স অফ দেয়ার এজেস মানে কি? 10x plus y, এটা মাইনাস করবো, হ্যাঁ মাইনাস করলে কি হবে? 10x plus 1 minus 9x মাইনাস 10y মাইনাস x। তাহলে 9x না শুধু x হবে। কি হবে সেটা জানার দরকার নেই, আমাকে প্রথমে কন্ডিশনটা লিখতে হবে। 1/11 of sum of their ages equal to difference of their ages। তার মানে এবার হচ্ছে 1/11, এটা কত হচ্ছে দেখ, 11x plus 11y। আর এখানে কত হচ্ছে? 9x minus 9y। তাহলে এটা 11 কমন হয়ে কেটে যাবে, তাহলে কি হবে? x plus y equal to 9x minus 9y। হবে তো? এই 9y টাকে এদিকে নিয়ে চলে আসবে, কত হবে? 10y। 9x টাকে এদিকে নিয়ে চলে এলে কত হবে? 8x। তাহলে y by x equal to 8 by 10, মানে 4 by 5। ঠিক আছে, এবার কথা হচ্ছে এবার কি জানতে চেয়েছে পর, এই লাস্ট দুটো লাইন পর। y and the age এবার এতটুকুর মধ্যে আমি এইটা পেলাম। ঠিক আছে, বলেছে যদি এটা হয়, কি কি কন্ডিশন? বলেছে যে মিস্টার মনোজের যা এজ, তার ডিজিট গুলোকে রিভার্স করে দিয়ে তার ওয়াইফের এজ পাওয়া যায়। 1 নম্বর কন্ডিশন দিয়েছিল, সেটা হচ্ছে তার এজ আর তার ওয়াইফের এজ। এবার বলেছে যে 1/11 of sum of their ages is equal to difference of their ages, সেটা থেকে এইটা পাওয়া গেছে। ঠিক আছে, এরপর ও জানতে চাইছে তাহলে ওর আর ওর ওয়াইফের বয়সের ডিফারেন্স কত। তার দুটো অপশন দিয়েছে, এইটা 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 এইটা। এবার কোনটা হবে?
এখানে একটা ছোট্ট ট্রিক অঙ্কটা আছে যে ওয়াই আর এক্স এর একটা ভ্যালু বেরিয়েছে 8/10, একটা বেরিয়েছে 4/5, বলছে রেশিওটা বাবা 8/10, রেশিওটা সিম্পলিফাইড ফর্ম হচ্ছে 4/5। যদি কারো রেশিওর ফর্ম 4/5 হয় তাহলে সেই নাম্বার গুলো কি কি হতে পারে? 8/10 হতে পারে, বুঝতে পারলেন তো? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হতে পারে? 12/15 হতে পারে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 16/20 হতে পারে। যদি এক্স এর ভ্যালু 8/10 হয়, মানে ওয়াই এর ভ্যালু 8 আর এক্স এর ভ্যালু 10, তাহলে এক্স এর ভ্যালু এখানে 10 পুট করবে। তাহলে ভ্যালু কত হবে? 100 প্লাস সামথিং, 100 প্লাস, তাহলে কি তার এজ 2 ডিজিটের থাকবে? অথচ বলে দিয়েছে তার এজ 2 ডিজিটের, তার মানে 8/10 নিলেও তার এজ 2 ডিজিটের থাকছে না, তাহলে 12/15 নিলে তো থাকার কোনো কথাই নেই। তাহলে এর পরে আর কোনোদিন 4/5 এর পরে তাহলে তার ওয়াইফের বা তার কারো এজ কোনোদিন 2 ডিজিটের থাকবে না, অথচ বলা হয়েছে তার এজ 2 ডিজিটের। তার মানে কি অনলি পসিবল রেশিও ইজ 4/5, তার মানে হচ্ছে y হচ্ছে 4, x হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 54 আর এটা হচ্ছে 45। তাহলে তার মনোজের এজ 54, ওয়াইফ এর এজ 45, তাহলে ডিফারেন্স বিটুইন देयर এজেস ইজ 9। ঠিক আছে, এইটা একটু বুঝে নিতে হবে যে 8/10 ও যদি হয় 4/5 ছাড়া কোন রেশিওর জন্য তাদের এজ 2 ডিজিটের হয় না। এটা যতদূর পারবি করে আনবি।